নিজের বাবার পকেট থেকে 10,000 টাকা চুরির মিথ্যা অপবাদে মার খেয়ে মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠোনে পড়ে আছে রনি। রনির সৎ মা আর সৎ ভাই একসাথে বলে তারা নাকি নিজের চোখে দেখেছে রনি টাকা নিয়েছে। তাদের কথাই বিশ্বাস করেন রনির বাবা শফিক মিয়া। ছেলেকে কোনো কথা বলার সুযোগও দেননি তিনি। রনি বারবার বলছিল সে চুরি করেনি, কিন্তু সেই কথা যেন কারো কানে পৌঁছালো না। রাগে অন্ধ হয়ে শফিক মিয়া রনিকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারতে শুরু করেন। একসময় রনি আর দাঁড়িয়ে থাকতে পারেনি, পড়ে যায় উঠোনে। তবুও থামেনি সেই রাগ। সবশেষে দরজার সামনে দাঁড়িয়ে তিনি কঠিন গলায় বলেন, আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো চোর ছেলে আমার দরকার নেই। ঘরের দরজার পাশে দাঁড়িয়ে তখন সৎমা আর সৎ ভাই, তাদের মুখে শয়তানি হাসি। উঠোনে পড়ে থাকা রনি নিঃশব্দে কাঁদছিল। রনির সৎমা নাসরিন বেগম এসে রনির চুল ধরে উপরের দিকে মুখ তুলে বলল, খুব তো বলেছিলি তোর বাপ তোর কথা বিশ্বাস করবে। আমাদের মা ছেলেকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবি। দেখ এখন কে বাড়ি থেকে বের হচ্ছে। রনি নাসরিন বেগমকে বলল, আপনি আর আপনার আগের পক্ষের ছেলে মিলে টাকাগুলো সরিয়ে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমার বাবার থেকে আমাকে দূরে করেছেন। এর শাস্তি আপনারা একদিন ঠিকই পাবেন। রনির সৎ ভাই পাভেল মায়ের পাশে দাঁড়িয়ে রনিকে বলল, এত প্যান প্যান করিস না তো। আব্বা কি বলেছে শুনতে পাস নাই? তোর কি কি মালপত্র আছে সবকিছু নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। মা চলো তো, এই ছোট লোকের সাথে কোনো কথা বলার দরকার নেই। রনি আহত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। নিজের প্রয়োজনীয় কাগজ ও কিছু পোশাক একটা ব্যাগে ভরে নেয়। শফিক মিয়া ওকে বেশি টাকা দিত না, মাঝে মাঝে যা দিত তা রনি জমিয়ে রেখেছিল। সে জানতো একদিন ওকে ওর নিজের বাড়ি থেকে বের করে দিবে, আর সেই জমিয়ে রাখা টাকাগুলো হবে ওর শেষ সম্বল। সব ব্যাগে ভরে রনি ব্যাগ নিয়ে চলে যায় ওর বাবার রুমে। শফিক মিয়া বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন, এখনো রাগে ফুঁসছেন তিনি। রনি ওনার পায়ে ধরে বলেন, আমি চলে যাচ্ছি বাবা, আমার কোনো ভুল থাকলে মাফ করে দিয়েন। শফিক মিয়া রনিকে এক লাথি দিয়ে দূরে ফেলে দেয় আর বলেন, চলে যা এখান থেকে। কোনো কিছুর অভাব রেখেছি তোর, তাও তোর চুরি করতে হবে কেন? আজকে 10,000 টাকা চুরি করেছিস, কাল আরো টাকা ও সম্পত্তির জন্য আমার গলায় ছুরি চালাবি। এমন ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। রনি না চাইতেও কান্না করে দিল। তারপর শফিক মিয়ার উদ্দেশ্যে বলল, আমি বারবার বলেছি আমি চুরি করিনি, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না বাবা। আর রইল অভাবের কথা, 10 বছর আগে মা মারা যাওয়ার পর আমি বেঁচে আছি কিনা মরে গিয়েছি সেটাও খবর নেওয়ার সময় হয় নাই আপনার। আর আপনি করেছেন আমার অভাব পূরণ। আজকে আমি চলে যাচ্ছি, একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন আমি সত্যি ছিলাম নাকি মিথ্যা। সেদিন আপনার আফসোস ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নামমাত্র পরিবারের সাথে থাকতো রনি। সেখানে বাস স্ট্যান্ডে একটা ঢাকার বাসে বসে আছে ও। জমানো 1,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, মানি ব্যাগে টাকা, গন্তব্য অনিশ্চিত। রনি বাসে বসেই ভাবতে থাকে ও কোথায় যাবে আর কি করবে। এতদিন লাথি উষ্টা খেয়ে থাকলেও মাথা গোজার মতো একটা জায়গা তো ছিল, তবে আজকে তাও নেই। রনি যখন নিজের জীবন নিয়ে দুশ্চিন্তা করছে তখন ওর পাশের সিটে বসে ওর বয়সী একটা ছেলে। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর ছেলেটা রনিকে বলল, আপনি কি ঢাকা যাচ্ছেন? রনি উত্তর দিল, জি। ছেলেটা আবার বলল, আমিও ঢাকা যাচ্ছি। ও, আমাদের তো পরিচয় হয়নি। আমি রাকিব, আপনি? রনি বেশ বিরক্ত হচ্ছিল, তবুও ভদ্রতার খাতিরে জবাব দিল, আমি রনি। রাকিব কিছুক্ষণ পর আবার বলে, আমি আমার মা ও ছোট বোনের সাথে এখানে দূরসম্পর্কের আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছি। আপনিও কি এখানে বেড়াতে এসেছেন? কার সাথে এসেছেন? কে কে আছে আপনার পরিবারে? রনি কিছু বলতে গিয়েও থেমে গিয়ে আবার বলে, আমি এই গ্রামের ছেলে, আমার এই দুনিয়ায় কেউ নেই। ঢাকা যাচ্ছি একটা নতুন জীবন পাওয়ার আশায়। পুরো রাস্তা রাকিব ও রনি বিভিন্ন কথা বলতে বলতে পৌঁছে যায় ঢাকায়। প্রথমে রাকিবের কথায় রনি বিরক্ত হলেও একসময় অভ্যস্ত হয়ে যায়। বাস নিজ গন্তব্যে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। রাকিব তার মা ও ছোট বোনকে নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। ঢাকা শহরে ভিড়ের মাঝেও কেউ কেউ ভীষণ একা থাকে, রনিও তাদের মধ্যে একজন। রাতটাও কাটিয়েছিল বাস টার্মিনালের এক কোণে, মাথার নিচে ব্যাগ, চোখে ঘুম নেই। শুধু একটাই প্রশ্ন, এখন আমি কোথায় যাব? ও জানে কেউ ওকে খুঁজছে না, কেউ অপেক্ষা করছে না। এই বিশাল শহরে সে যেন সম্পূর্ণ অচেনা, অপ্রয়োজনীয় এক মানুষ। ভোরের আলো ফুটতেই রনি উঠে দাঁড়ায়। শরীর ক্লান্ত, চোখ লাল, কিন্তু পেটের ক্ষুধা আর বাঁচার তাগিদ তাকে থামতে দেয় না। সে হাঁটতে শুরু করে, একটা দোকান আরেকটা দোকান, তারপর কারখানা, তারপর আবার অন্য কোথাও। কাজ লাগবে? প্রতিবারই একই প্রশ্ন, আর প্রতিবার একই উত্তর, কোনো লোক লাগবে না।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, পায়ের শক্তি যেন শেষ হয়ে আসছে, পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে ক্ষুধায়। তবুও সে থামে না, কারণ থামার মতো কোনো জায়গা নেই তার। অবশেষে এক ছোট্ট হোটেলের সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করে, ভাই কোনো কাজ হবে? হোটেলের মালিক একটু তাকিয়ে দেখে, হয়তো রনির চোখের ক্লান্তি না বলা কষ্ট দেখে ওনার মায়া হয়। তখন সে বলে, প্লেট বাটি ধুতে পারবি? রনি এক মুহূর্ত দেরি করে না, মাথা নিচু করে বলে, পারবো। সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সারাদিন গরম পানিতে হাত ডুবিয়ে থালা বাসন ধোয়া, অন্যের ফেলে যাওয়া খাবারের গন্ধে নিজের ক্ষুধা লুকানো, ক্লান্ত শরীর নিয়ে রাতের শেষে এক কোণে ঘুমিয়ে পড়া। হোটেলে অক্লান্ত পরিশ্রম করার পরেও 2 মাস রনির একটা মাথা গোজার ঠাঁই ছিল, 2 বেলা দুমুঠো ভাত পেত। কিন্তু কথায় আছে না, অভাগা যদি সাগরে যায় সাগরের পানিও শুকিয়ে যায়। সেই অভাগা রনির জীবনে ঝড়টা এলো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। সেদিন হোটেলে প্রচন্ড ভিড়, বৃষ্টির কারণে বাহিরে পানি জমে গেছে, মানুষজন ভেতরে ঠাসাঠাসি করে বসে খাচ্ছে। মালিক বারবার চিৎকার করছে, এই রনি তাড়াতাড়ি কর, প্লেট কোথায়? রনি দৌড়াতে দৌড়াতে কাজ করছে, রনির হাত পা কাঁপছে, শরীর ক্লান্ত, চোখ ভর্তি ঘুম, তবুও থামার কোনো সুযোগ নেই। ঠিক তখনই একটা বড় টেবিলে 5 জন কাস্টমারের অর্ডার নিয়ে যাচ্ছিল সে, হঠাৎ করেই হাত পিছলে গেল। ঝনঝন শব্দে সব প্লেট মাটিতে পড়ে ভেঙে চুরমার। পুরো হোটেল এক মুহূর্তে চুপ। তারপর হঠাৎ করে বলে উঠল, এই হারামজাদা! মালিক দৌড়ে এসে রনির কলার চেপে ধরলো। হোটেল মালিক বলল, কতবার বলেছি সাবধানে কাজ করবি, এই প্লেটগুলোর দাম জানিস? রনি কাপা গলায় বলল, ভাই ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। কিন্তু কেউ শোনার মতো অবস্থায় নেই। মালিকের প্রথম থাপ্পড়টা মারতেই রনি হোঁচট খেয়ে পড়ে গেল। তারপরে লাথি, তুই আমার ব্যবসা নষ্ট করে দিচ্ছিস। আরেকজন কর্মচারীও যোগ দিল, এই ছেলেটা শুরু থেকেই ঠিক না। কেউ হাত ধরে টানছে, কেউ ধাক্কা দিচ্ছে। মেঝেতে পড়ে থাকা রনি শুধু হাত দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ আবার ফিসফিস করছে, কিন্তু রনিকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না। হঠাৎ একজন কাস্টমার উঠে বলল, এইভাবে মারছেন কেন? ছেলেটা তো ভুল করতেই পারে। কিন্তু মালিক রেগে গিয়ে বলল, আপনি আপনার কাজে থাকেন, এটা আমার হোটেল। এরপর আবার রনির দিকে ফিরে বললেন, আজকেই তোর শেষ দিন, এখনই বের হয়ে যা। রনি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, চোখে পানি জমে আছে। সে কিছু বলতে চাইলেও গলা দিয়ে শব্দ বের হলো না। চুপচাপ রান্নাঘরের কোনায় গিয়ে তার ছোট্ট ব্যাগটা তুলে নিল। ভেতরে শুধু পুরনো কয়েকটা কাপড়। ব্যাগ নিয়ে দরজার কাছে এসে একবার পেছনে তাকালো। বাহিরে তখনও বৃষ্টি পড়ছে। রনি দরজা পেরিয়ে রাস্তায় দাঁড়ালো। আশেপাশে তার কেউ নেই, কোনো কিছুই নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। তার মাথার উপর আর কোনো ছাদ নেই। ধীরে ধীরে হাঁটা শুরু করলো সে। কোথায় যাবে সে নিজেও জানে না। শুধু একটা কথাই তার মনে ঘুরছে, আমার জন্য কি কোথাও একটু জায়গা নেই? তো এভরিওয়ান, গল্পের পরবর্তী পার্ট পেতে এই ভিডিওতে বেশি থেকে বেশি কপি লিংক করে দাও। আর গল্পটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না।